আসসালামু আলাইকুম। এশিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ ৩ বাংলা ভাষার রীতি ও বিভাজন টপিকটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। বাংলা ভাষার রীতি ও বিভাজন। প্রথমে এই টপিকটি আমরা এক নজরে খুব সহজ করে একটা ছকে দেখে নেব, তারপরে বই থেকে আলোচনা করব। এক নজরে বাংলা ভাষা রীতি ও বিভাজনের ধারা। বাংলা ভাষা রীতিকে দুইটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি কথ্য ভাষা রীতি, অপরটি লেখ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতিকে দুই ভাগে ভাগ করা যায়: আদর্শ কথ্য রীতি, আঞ্চলিক কথ্য রীতি। লেখ্য ভাষা রীতিকে তিনটি ভাগে ভাগ করা যায়: প্রমিত রীতি, সাধু রীতি, কাব্য রীতি। কাব্য রীতিকে দুইটি ভাগে ভাগ করা যায়: পদ্যকাব্য রীতি, গদ্য কাব্য রীতি। আপনারা চাইলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পরবর্তীতে এটি দেখে পড়লে আপনাদের অনেক উপকারে আসবে। এখন আমরা বই থেকে আলোচনা করব। বাংলা ভাষার রীতি ও বিভাজন। অধিকাংশ ভাষায় অত্যন্ত দুটি রীতি থাকে: কথ্য ভাষা রীতি ও লেখ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে। যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে আদর্শ কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি। একে একে এসব রীতি সম্পর্কে আলোচনা করা হলো। কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি মূলত ভাষার মূল রূপ। ভাষার মূল রূপ কোনটি? কথ্য ভাষা। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষার রীতির রূপ তৈরি হয়। লেখ্য ভাষার রীতির রূপ তৈরি হয় কোন ভাষা রীতির উপর ভিত্তি করে? কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। তাহলে স্থান ও কালভেদে কথ্য ভাষা রীতির পরিবর্তিত হয়ে থাকে। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা উপভাষার জন্ম হয়। কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে উপভাষার জন্ম হয়। উপভাষার জন্ম হয় কোন ভাষা রীতির পরিবর্তনের ফলে? কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে। আঞ্চলিক কথ্য রীতি। কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়। যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? অঞ্চল ভেদে কথ্য ভাষা রীতির যে পরিবর্তন তাকেই উপভাষা বলা হয়। বাঙালি। বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের মানুষের ভাষা বাঙালি নামে পরিচিত। বাঙালি ভাষা নামে পরিচিত। পূর্বী। বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসাম বরাক অঞ্চলের মানুষের ভাষা পূর্বী ভাষা নামে পরিচিত। বরেন্দ্রী। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের মানুষের ভাষা বরেন্দ্রী নামে পরিচিত। কামরূপী। বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল মানুষের ভাষা কামরূপী নামে পরিচিত। রাঢ়ী। পশ্চিমবঙ্গ অঞ্চলের মানুষের ভাষা রাঢ়ী নামে পরিচিত। ঝাড়খণ্ডী। পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল মানুষের ভাষা ঝাড়খণ্ডী নামে পরিচিত। প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। তোমরা এই উপভাষার নামগুলোকে খুবই ভালোভাবে আত্মস্থ করে নেবে। এইখান থেকে প্রতি বছর একটা না একটা এমসিকিউ পরীক্ষায় থাকেই। আদর্শ কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা কোনটি? আদর্শ কথ্য রীতি। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারের আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি। তাহলে বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি কোনটি? আদর্শ কথ্যরীতি। আদর্শ কথ্যরীতিকেই বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি হিসেবে গণ্য করা হয়। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্যরীতিতে কম বেশি তফাৎ থাকে বা পার্থক্য থাকে। লেখ্য ভাষারীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ।
প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত হয়। চর্যাপদ কোন রীতিতে রচিত হয়? 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত। তাহলে চর্যাপদ হচ্ছে 1000 বছর আগের লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে রচিত। চর্যাপদ কাব্যরীতিতে রচিত 1000 বছর আগের। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্যরীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় এই গদ্যরীতি সাধুরীতির জন্ম দেয়। তাহলে কোন রীতি থেকে সাধুরীতির জন্ম হয়? গদ্য রীতি থেকে গদ্য রীতি সাধুরীতির জন্ম দেয়। গদ্য রীতি থেকে সাধুরীতির জন্ম হয় কত শতকে? 19 শতকে। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে চলিত রীতি জনপ্রিয়তা লাভ করে কত শতক থেকে? 20 শতক থেকে। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়। চলিত রীতির আদর্শ রূপ হিসেবে প্রমিত রীতি গৃহীত হয়েছে কত শতকে? 21 শতকের সূচনা লগ্নে। 21 শতকের সূচনা লগ্নে চলিত রীতির একটি আদর্শ রূপ হিসেবে প্রমিত রীতি গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ। কাব্যরীতি। বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত। বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটি পদ্য কাব্যরীতি, অপরটি গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরাতন রীতি। বাংলা ভাষার সবচেয়ে পুরাতন রীতি কোনটি? পদ্য কাব্যরীতি। এবং পদ্য কাব্যরীতিতে ছন্দ ও মিল থাকে। মিল পদ্য কাব্যরীতিতে ছন্দ ও মিল থাকার ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। তাহলে বাংলা ভাষার বহু অমর কাব্য কোন রীতিতে রচিত? পদ্য কাব্য রীতিতে। পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্য রীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্য রীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই লাইনটাকে তোমরা ভালোভাবে বারবার পড়বে। সাধু রীতি। দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। সাধুরীতির বিকাশ ঘটে কত শতক থেকে? 19 শতকের শুরুর দিক থেকে। প্রায় 2 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু থাকে। তাহলে এই সাধুরীতি 2 শতাব্দী ধরে বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল। সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্য। সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর হয়। সাধুরীতিতে ক্রিয়ারূপ কেমন হয়? দীর্ঘতর হয়। সাধুরীতিতে ক্রিয়ারূপ হয় দীর্ঘতর। করা ক্রিয়ার রূপ করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিবার ইত্যাদি। তাহলে এই লাইনটিও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটা এমসিকিউ। সাধুরীতিতে ক্রিয়ারূপ কেমন হয়? দীর্ঘতর হয়। সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। সাধুরীতির বহু সর্বনামে কোন বর্ণটি যুক্ত থাকে? হ বর্ণ। সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। যেমন তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি। এখানে প্রত্যেকটি সর্বনামের সাথে হ বর্ণ যুক্ত রয়েছে। প্রমিত রীতি। 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। কত শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করা হয়? 20 শতকের সূচনায়। এটি তখন চলিত রীতি নামে পরিচিত পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হর্ষ বা ছোট হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কম। তৎসম শব্দের ব্যবহার বেশি হয়ে থাকে সাধু ভাষায়। তৎসম শব্দের ব্যবহার বেশি হয়ে থাকে সাধু ভাষায়। আমরা এর আগেই পড়েছি
সাধ্য রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর হয়, আর প্রমিত রীতিতে ক্রিয়ারূপ সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণী হর্ষ বা ছোট হয়। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধ্য রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়। 21 শতকের সূচনা নাগাদ এই চলিত রীতি নতুন নাম হয় প্রমিত রীতি। চলিত রীতি থেকে প্রমিত রীতির উৎপত্তি হয় কত শতকে? 21 শতকে। চলিত রীতির নামটি পরিবর্তিত হয়ে প্রমিত রীতির নাম গ্রহণ করে কত শতকে? 21 শতকে। এটি মান রীতি নামেও পরিচিত। তাহলে প্রমিত রীতি মান রীতি নামেও পরিচিত। প্রমিত রীতির অপর একটি নাম হচ্ছে মান রীতি। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। তাহলে বর্তমানে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। প্রমিত রীতির সাধারণ কিছু বৈশিষ্ট্য। প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হর্ষতর বা ছোট হয়ে থাকে। ক্রিয়ার ক্ষেত্রে যেমন করা, ক্রিয়ার রূপ করছে, করেছে, করলো, করলে, করলাম, করতো, করছিল, করেছিল, করব, করবে, করতে, করে, করলে, করার। সর্বনামের ক্ষেত্রে যেমন তারা, এদের, যা, তা, ও, কেউ। অনুসর্গের ক্ষেত্রে যেমন থেকে, হতে, সঙ্গে। এই উদাহরণগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপরে নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন তৎসম বৎসর ও লেখা যায়, আবার তদ্ভব বছরও লেখা যায়। একইভাবে চন্দ্রও লেখা যায়, চাঁদও লেখা যায়। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদি না লিখে ধুলা, তুলা, মূলা, পুজো, সবচেয়ে ইত্যাদি লিখতে হয়। তাহলে ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে এগুলো হচ্ছে কথ্য রীতি। কথ্য রীতির এই শব্দগুলো প্রমিত রীতিতে বর্জনীয় বা ব্যবহার করা হয়ে থাকে না, বা ব্যবহার করা হয় না, বা ব্যবহৃত হয় না। ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে কথ্য রীতির এই শব্দগুলো প্রমিত রীতিতে ব্যবহার করা হয় ধুলা, তুলো, ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে এভাবে। প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। তাহলে প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার কোন ভাষা? আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষাকে প্রত্যেকটি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা বলা হয়ে থাকে। আদর্শ কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে দ্বিতীয় ভাষা। তাহলে প্রত্যেকটি শিশুর কাছে বা প্রত্যেকটি মানুষের কাছে কোন ভাষাটি তার দ্বিতীয় ভাষা হিসেবে বিবেচনা করা হয়? আদর্শ কথ্য বা লেখ্য প্রমিত ভাষা। বাংলাদেশের শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তকই হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। তাহলে শিশুদের প্রমিত রীতি শেখার প্রধান উপায় কোনটি? পাঠ্যপুস্তক। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটি কার্যক্রম প্রমিত রীতি অনুসরণ করে পরিচালিত হয়ে থাকে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.